সুপ্রিয় শিক্ষার্থী, নরসিংদী সরকারি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ একরাম হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। প্রত্যাশা করছি আমার শিক্ষার্থীরা তোমরা যে যেখানেই আছো, পরিবার পরিজন সবাইকে নিয়ে সুস্থ আছো। আমি 2020-21 শিক্ষাবর্ষের নরসিংদী সরকারি কলেজ, যা নরসিংদী জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এই কলেজে যারা 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হতে পেরেছ তাদেরকে এই কলেজে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আজকে এখন এই ক্লাসটি আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের একটি অধ্যায় শুরু করব, যা খুবই মজার। সেটা হচ্ছে যে বিন্যাস ও সমাবেশ। এই বিন্যাস এবং এই সমাবেশ নিয়ে আমরা একটু দেখি যে আসলে বিন্যাস এবং সমাবেশ সম্পর্কে আমরা আজকে কতটুকু জানতে পারি, কতটুকু শিখতে পারি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তাই আমরা আসলে আর খুব বেশি কথা না বলে আমরা আমাদের একটু পড়াতে চলে যাচ্ছি। যে আমরা যা শিখবো সেটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের বিন্যাস ও সমাবেশ। আজকে আমরা আমাদের আজকে আমরা লিখেছি আমরা বিন্যাস ও সমাবেশ। তবে আমরা আজকে মূলত বিন্যাসের আলোচনার মধ্যে একটু থাকার চেষ্টা করব। আমরা প্রথমে একটু দেখি যে আসলে যে বিন্যাস বলতে আমরা আসলে কি বুঝে থাকি। বিন্যাস শব্দের অর্থ হচ্ছে আসলে সাজানো। কতগুলো বস্তু থেকে আমরা তার সবকটিকে নিয়ে বা অংশবিশেষকে নিয়ে কত রকমে সাজাতে পারি ভিন্ন ভিন্নভাবে, তার প্রত্যেকটিকে আমরা বলবো হচ্ছে বিন্যাস। যেমন আমার কাছে যদি তিনটা বস্তু থাকে, এ, বি, সি, তাহলে আমার কাছে তিনটে বস্তু আছে, এ, বি, সি। সেটা তোমার যে কোনো বস্তু হতে পারে। আমরা এখানে প্রতীক নিলাম, একটা এ, একটা বি, একটা হচ্ছে সি। এখন এই তিনটাকে আমরা যদি তাদের প্রত্যেককেই যদি আমরা একটু এলোমেলো করি, এলোমেলো বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করি, তাহলে আমরা তাদেরকে কত রকম করে সাজাতে পারি। যেমন এ, বি, সি এরকম আমরা একটা রাখতে পারি। তারপরে হচ্ছে যে এ থাকলো, সি আর বি এর মধ্যে আমরা একটু জায়গা চেঞ্জ করে দিলাম। তারপরে আমরা এখানে বি নিয়ে আসলাম, এখানে এ, এখানে সি, এখানে সি, এখানে এ, আরেকটা আমরা দিচ্ছি এখানে বি, দিচ্ছি বি, তারপরে এখানে দিচ্ছি আমরা হচ্ছে যে সি, তারপরে এখানে দিলাম হচ্ছে আমরা এ, তারপরে আমরা এখানে দিলাম সি, এখানে দিলাম এ, এখানে দিলাম বি, তারপরে সি, বি, এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ, বি, সি এই তিনটাকে নিয়ে আমরা মোট 6 রকম করে ভিন্ন ভিন্ন ভাবে তাদেরকে সাজাতে পারি। এইখানকার এই 6টা প্রত্যেকটাই হচ্ছে আমার এক একটা বিন্যাস, যেখানে আমরা যদি এই তিনটা থেকে তিনটা নিয়ে আমরা যদি সাজানোর চেষ্টা করি, তাহলে আমরা তাকে এই 6 ভাবেই সাজাতে পারি। এর বাইরে যদি আমরা তাকে একটু সাজানোর চেষ্টা করি,
তাহলে আমরা দেখবো যে আসলে সেটা নতুন কিছু পাওয়া যাচ্ছে না, তার এর মধ্যে থেকে যে কোনো একটা রিপিট হচ্ছে। তো আমরা যদি তিনটা থেকে তিনটাকে না নিয়ে আমরা যদি তিনটা থেকে যে দুইটা করে নিতাম প্রতিবারে, আমরা এখানে প্রতিবারে তিনটা করে নিয়েই সাজিয়েছি, তাতে আমরা দেখতে পেলাম যে মোট সংখ্যা হচ্ছে আমার 6। আমরা যদি প্রতিবারে তিনটা করে না নিয়ে প্রতিবারে দুইটা করে নিতাম, যেমন প্রথমে নিতে পারি আমরা এ বি, তারপরে নিতে পারি আমরা এ সি, তারপরে আমরা নিতে পারি হচ্ছে যে বি এ, তারপরে নিতে পারি আমরা হচ্ছে বি সি, তারপরে আমরা নিতে পারি সি এ, তারপরে আমরা নিতে পারি হচ্ছে সি বি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা তিনটা জিনিস থেকে আমরা প্রতিবারে দুইটা করে নিতাম, তাহলেও আমরা আসলে 6 রকম বিন্যাস পেতাম। তাহলে বিন্যাস শব্দের অর্থ হচ্ছে যে আমার কাছে যে বস্তুগুলো আছে সেগুলোকে আমি নতুনভাবে কত রকম করে সাজাতে পারি। সেখানে আমার কাছে যে কয়টা ছিল তার সবগুলোকে নিয়েও আমরা সাজাতে পারি, আবার ইচ্ছা করলে কম সংখ্যক নিয়েও আমরা সাজাতে পারি। তো এইখানকার সংখ্যাটাও আমরা 6, আবার আমরা ইচ্ছা করলে একটা একটা করে নাড়াচাড়া করে দেখতে পারি। এখন এই যে বিন্যাসের যে কোনো সংখ্যা থেকে যদি এই সংখ্যাটাকে আমরা আসলে যে আমার কাছে কয়টা বস্তু আছে সেটাকে যদি আমি n দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, আর আমি যেই কয়টাকে নাড়াচাড়া করব সেটাকে যদি আমরা r দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, তাহলে এই n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যে বিন্যাস সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে আমরা n p r এই সিম্বল দ্বারা প্রকাশ করে থাকি। যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে আমরা যদি বিন্যাস করি, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার যে সিম্বল সেটা হচ্ছে আমরা n p r। এখন এই n p r এর এই মানটা কত সেটা আমরা একটা সূত্র আছে, সেই সূত্রটাকে আমরা একটু পরে শিখতে চাই। সূত্রটা শেখার আগে আমাদেরকে আরেকটু এই বিন্যাসের অঙ্কের ক্যালকুলেশন করার জন্য আমাদের কিছু প্রাথমিক পিছনের কিছু ধারণা জেনে নিতে হবে। সেই ধারণাগুলো 9-10 থেকে তোমরা কিছু শিখে এসেছো, তারপরে আমরা আরেকটু নতুন করে আমরা একটু আলোচনা করে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে একটা শব্দ হচ্ছে যে আমার ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে ফ্যাক্টোরিয়াল, তাহলে এই ফ্যাক্টোরিয়াল শব্দটার সাথে আমরা হয়তো সবাই পরিচিত। তারপরে সেটাকে আমরা যদি একটা ফ্যাক্টোরিয়ালের কথা বলে থাকি যে কোনো ফ্যাক্টোরিয়াল 5, যে কোনো 5 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 5, যে এই ফ্যাক্টোরিয়ালের সিম্বলটাকে আমরা আশ্চর্যবোধক চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। যেমন আমার কাছে যদি হয় 5 ফ্যাক্টোরিয়াল 5, তাহলে আমরা লিখে থাকি হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে 5 ফ্যাক্টোরিয়ালের মানটা আসলে কত? যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে যে 1 থেকে আমার ওই সংখ্যা পর্যন্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। যেমন 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 5 4 3 2 1। তাহলে একটা ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে ওই সংখ্যা থেকে শুরু করে প্রতিবারে 1 কমতে কমতে 1 পর্যন্ত যে সংখ্যাগুলোর গুণফল হবে, বা আমরা যদি বলে থাকি যে 1 থেকে শুরু হয়ে ওই সংখ্যা পর্যন্ত প্রত্যেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলকে আমরা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল হিসেবে চিহ্নিত করতে পারি। ঠিক অনুরূপভাবে তাহলে আমরা লিখতে পারবো যে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল কত আসবে? 6 5 4 3 2 1। তাহলে আশা করতেছি ফ্যাক্টোরিয়াল সম্পর্কের কথাটুকু আমাদের একটু মনে পড়ে গেছে। যে এখন তাহলে যদি আমরা লিখে থাকি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে তাকে আমরা লিখতে পারবো হচ্ছে 3 2 1। তাহলে এখন এইখানে যে আমরা প্রথমে
যে সংখ্যাটা আমরা পেয়েছিলাম যে তিনটাকে নিয়ে আমরা মোট 6 রকম করে বিন্যাস করতে পেরেছিলাম। তাহলে 6 কে ইচ্ছা করলে আমরা এরকম লিখতে পারি যে 3 2 1। তাহলে 6 কে আমরা আসলে এরকম বলতে পারি যে এটা হচ্ছে আমার 3 ফ্যাক্টোরিয়াল করতেছি। শিক্ষার্থীরা আমরা বলছিলাম যে যদি আমরা তিনটাকে নিয়েই সাজাই তাহলে আমরা তাদের 6 পেয়েছিলাম, সেই 6কে আমরা 3 2 1, অর্থাৎ আমার হাতে যদি তিনটা থাকে তাহলে আমি 3 p 3 সেইভাবে আমরা তাকে লিখতে পারি। তাহলে 3 p 3 এর মান হচ্ছে আমরা কত পেলাম 6, যাকে আমরা আসলে 3 2 1 ইকুয়ালস টু 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে উপস্থাপন করতে পারি। এখন এই সূত্রটা আমরা কিভাবে এখানে 6 কে কিভাবে পরবর্তীতে অ্যাম্পিয়ার এর সূত্রে শিফট করব সেটা আমরা একটু পরে দেখতেছি। আসলে এই যে 3p3 বা যদি আমরা 3p3 না দিয়ে তাকে যদি আমরা বলতাম যে 5p3 তাহলে আসলে তার মানটা কত হতো সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে সেটা আমাদের জন্য আর একটু ভালো হবে। যে 5p3 মানে 5টা থেকে 3টা নিয়ে নিব, আমরা আসলে এটা দ্বারা কি বুঝি? তো 5টা থেকে 3টা নিয়ে সাজানো মানে আমরা 3টা জিনিসকেই আমরা রাখতে পারবো। তো যদি আমরা 3টা জিনিস নিই তাহলে সেই জায়গাটা হচ্ছে প্রথম যে জায়গাটা আসলে 3টা জিনিস বলতে 3টা স্থান দখল করবে। সেই 3টা স্থানের মধ্যে আমার কাছে 5টা জিনিস আছে, আমি ধরলাম সেগুলো হচ্ছে যে একটা এ, একটা বি, একটা সি, একটা ডি, একটা ই, এরকম। এই 5টার মধ্যে এই যে প্রথম জায়গাটায় আমি যে কোনো একটা দিয়ে রাখতে পারবো, তাহলে হয় এ রাখতে পারবো, না হলে বি রাখতে পারবো, না হলে সি, না হলে ডি, না হলে ই। তো এই যে 5টার প্রথম জায়গাটা আমি আসলে 5 ভাবে, এই শূন্য স্থানটা আমি 5 ভাবে পূরণ করতে পারবো। তারপরে যদি আমি এই জায়গাটাকে যে কোনো একটা দিয়ে পূরণ করে ফেলি তাহলে যে বাকি যে দ্বিতীয় জায়গাটা আসবে সেই দ্বিতীয় জায়গাটায় আমি আর ওটা রাখতে পারবো না। আমি যদি প্রথম জায়গায় এ রেখে দিই তাহলে অবশ্যই দ্বিতীয় জায়গায় আর এ আসবে না। তাহলে দ্বিতীয় জায়গার জন্য আমার বাকি থাকলো এই যে 4টা, এই 4টার থেকে যে কোনো একটা, তাহলে এখানে আসবে হচ্ছে যে 4 ভাবে আমি রাখতে পারবো। তারপরে যদি আমি দ্বিতীয় জায়গাটাকে সি দ্বারা পূরণ করে দিই তাহলে প্রথম দুইটা জায়গায় একটাতে চলে গেল এ, একটাতে চলে গেল সি। তারপরে এবার 3 নাম্বার জায়গাটা, 3 নাম্বার জায়গাটা বাকি 3টার যে কোনো একটা ভাবে রাখতে পারবো আমি। মানে 3 নাম্বার জায়গাটার জন্য আমার পূরণ করার জন্য আমার হাতে উপায় থাকলো আসলে 3টা। তাহলে এই যে 5 4 3, তাহলে এই 3 নাম্বার জায়গাটার মধ্যে আমি যে কোনো আরেকটা রাখলাম, মনে করো ডি রাখলাম। তাহলে এরকম করে করে আমি যে কোনো জায়গায় যে কোনো রাখতে পারি। তাহলে এরকম এই 5 প্রথম জায়গায় রাখার জন্য উপায় হচ্ছে 5টা, দ্বিতীয় জায়গায় রাখার জন্য উপায় হচ্ছে 4টা, তৃতীয় জায়গায় রাখার জন্য উপায় হচ্ছে আমার 3টা। তাহলে এখন এই 3টা, তাহলে এদের মধ্যে আসলে কি সম্পর্ক হবে এই জিনিসটা বোঝার জন্য আমাকে আসলে আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে যে আমার গণনার গুণন বিধি। যদি আমরা সেটাকে একটু এখানে লিখি যে সেটা হচ্ছে যে গণনা
গণনার আসলে দুইটা বিধি, একটা হচ্ছে যোজন বিধি আর একটা হচ্ছে আমার গুণন বিধি। তাহলে সেক্ষেত্রে এইখানে গণনার যেই গুণন বিধিটা সেই সম্পর্কে আমাদের যে ধারণা আছে সেটাকে আমরা আবার একটু আলোচনা করে নিই। সেটা তোমরা সবাই জানো। তারপরেও আমরা যে যে কখন যে গুণন বিধি বলতে আমরা যেটা বুঝে থাকি যে তোমাকে যদি বলা হয় যে তোমার কয়টা হাত আছে, তাহলে তুমি বলবা যে তোমার 2টা হাত আছে। এখন আমি যদি তোমাকে বলি যে তাহলে তোমার একটা হাতে কয়টা আঙ্গুল আছে, তাহলে তুমি বলবো 5টা আঙ্গুল আছে। সেক্ষেত্রে এখন যদি তোমাকে প্রশ্ন করি যে প্রতি হাতেই তো 5টা করে আছে, তাহলে 2 হাতে কয়টা আঙ্গুল আছে, তাহলে তোমার হাত হচ্ছে 2টা আর আঙ্গুল হচ্ছে 5টা। এখন এই যে 5টা আঙ্গুল আছে, এটা হচ্ছে প্রতি হাতেই 5টা করে আঙ্গুল আছে, তাহলে 2 হাতে বলার সময় তুমি কি করতেছো, বলছো 10টা আঙ্গুল আছে। তো সেটাকে আমরা কিভাবে করতেছি যে প্রতি হাতে 5টা করে আঙ্গুল আছে, তাহলে প্রত্যেকের জন্য যখন দ্বিতীয় সবগুলোই প্রযোজ্য হবে, যে প্রত্যেকটার জন্য যখন দ্বিতীয়টা সবগুলো প্রযোজ্য হবে তখন তাদের সম্পর্কটা হবে গুণন। যে এখানে হচ্ছে যে 2 হাতের প্রত্যেকটাতে 5টা করে আঙ্গুল আছে, যার কারণে আমার মোট আঙ্গুল হচ্ছে 10টি। তাহলে ঠিক এখন এইখানে যদি আমরা দেখি যে এই যে আমি প্রথম জায়গাটা ফিল আপ করলাম হচ্ছে যে 5টা উপায়ে, তাহলে দ্বিতীয় জায়গাটা ফিল আপ করলাম হচ্ছে আমার 4টা উপায়ে, তাহলে তৃতীয় জায়গাটা ফিল আপ করলাম হচ্ছে 5টা উপায়। এখন এইখানে যে আমি প্রথম জায়গাটা এ দ্বারা যদি ফিল আপ করে থাকি, তাহলে এই দ্বিতীয় জায়গাটার জন্য আমার হচ্ছে যে আমি ফিল আপ করতে পারবো হচ্ছে বি দ্বারা পারবো, দ্বিতীয় জায়গাটা আমি পারবো হচ্ছে যে সি দ্বারা, তারপরে পারবো হচ্ছে ডি দ্বারা, তারপরে পারবো হচ্ছে আবার ই দ্বারা। যদি আমি প্রথম জায়গাটা এ দ্বারা ফিল আপ না করে আমি যদি প্রথম জায়গাটাকে বি দ্বারা ফিল আপ করতাম, তাহলেও আমি দ্বিতীয় জায়গাটাকে পরবর্তীতে এ সি ডি ই 4টা দ্বারা ফিল আপ করতে পারতাম। ঠিক একইভাবে প্রথম জায়গার এই জায়গাটা আমি 5টার যে কোনো দ্বারাই ফিল আপ করতে পারতাম। প্রত্যেকটার জন্যই দ্বিতীয়টা পূরণ করার জন্য আমার কাছে 4টা করে উপায় আছে, যার কারণে তাদের সম্পর্ক হবে গুণন, যে প্রথম 2টা জায়গা আমি একত্রে কতভাবে পূরণ করতে পারবো, তাহলে 5 × 4 ভাবে পারবো। তাহলে প্রথম 2টা জায়গার প্রত্যেকটার জন্য আমি আবার 3 নাম্বার জায়গাটা ফিল আপ করতে পারবো 3 ভাবে, যার কারণে তার সম্পর্ক হবে গুণন। তার মানে 5টা থেকে যদি আমি 3টা করে নিয়ে সাজাই, তাহলে তার যে অ্যানসারটা হবে সেটা হচ্ছে আসলে 5 4 3। তাহলে 5টা থেকে 3টা হলে হবে 5 4 3, অর্থাৎ আমি যেই কটা নিয়ে সাজাবো আমার এখানে উৎপাদক সংখ্যা ততটা আসতেছে, যে 5 যেহেতু আমি 3টা করে নিয়ে সাজাচ্ছি তাহলে 5 4 3 আসতেছে। এখন এই যে 5 4 3 কে আমি যদি একটু রিঅ্যারেঞ্জ করি, যেমন আমি যদি একটু উপরে নিচে 5 4 3 2 × 1 নিচে যদি 2 × 1 দিয়ে দিই, তাহলে আমার উপরের সংখ্যাটাকে আমি লিখতে পারি হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। উপরের সংখ্যাটাকে লিখতে পারবো হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচের সংখ্যাটাকে লিখতে পারবো আমি হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 2 কে আমরা আবার একটু মডিফাই করে লিখতে পারবো 5 ফ্যাক্টোরিয়াল 5 × 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন এই 5p3 যে রিঅ্যারেঞ্জ সেখান থেকে আমরা যদি npr এর সূত্রটাকে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো n ফ্যাক্টোরিয়াল, যে 5p3 মানে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে যে এখানে আসছে 5 - 3 মানে 5 - 3, তাহলে এখানে হবে n - r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে যে আমার 5p3 থেকে আমরা সূত্রটাকে একটু আমরা npr এ কনভার্ট করে দিলাম। আমরা ইচ্ছা করলে এখানে 5টার পরিবর্তে যদি আমরা প্রতি ক্ষেত্রে যদি n নিয়ে দেখাতাম, তাহলে আমরা আসলে এরকম করে সেটাও পেয়ে যেতাম, যে প্রথম জায়গাটা আমার হচ্ছে যে n সংখ্যক যদি থাকতো, তাহলে
প্রথম জায়গাটা আমি ফিল আপ করতে পারতাম n সংখ্যক উপায়ে, দ্বিতীয় জায়গাটা ফিল আপ করতে পারতাম হচ্ছে যে n-1 উপায়ে, তৃতীয় জায়গাটা হচ্ছে n-2 উপায়ে, চতুর্থ জায়গাটা হচ্ছে n-3 উপায়ে। এরকম করে করে r সংখ্যক জায়গাটা, r সংখ্যক যে জায়গা আছে সেই জায়গাটাকে আমি কতভাবে ফিল আপ করতে পারবো। তো সেটা হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করে থাকি যে প্রথম জায়গাটা n, দ্বিতীয় জায়গাটা হচ্ছে n-1, তৃতীয় জায়গাটা হচ্ছে n-2, চতুর্থ জায়গাটা হচ্ছে n-3, তাহলে r সংখ্যক জায়গাটাকে আমরা ফিল আপ করতে পারবো n-r-1। কেন এটা r-1 হলো? এখানে ডট ডট হবে, মানে আছে অনেকগুলো। যে এখানে দেখো যে 4 নম্বর জায়গাটা ফিল আপ করেছি n-3, অর্থাৎ জায়গা যত তার থেকে এক কম। 3 নম্বর জায়গা n-2, তাহলে জায়গা যত তার থেকে এক কম। 2 নম্বর জায়গা এখানে 1, জায়গা যত তার থেকে এক কম, তাহলে r সংখ্যক জায়গাটা তাহলে r থেকে এক কম। এটাকেই আমরা পরবর্তীতে লিখতে পারি n-1, n-2, এরকম করে করে n-r+1। ঠিক এটাকে যদি আমরা ওরকম করে দেখতে চাই, তাহলে আমরা যদি একটু উপরে সাজিয়ে দিই n-1, n-2, তারপর হচ্ছে n-r+1, n-r ডট ডট 3 2 1 ডিভাইডেড বাই n-r ডট ডট 3 2 1। তাহলে আমরা উপরে আছে 1 থেকে n পর্যন্ত, যাকে আমরা লিখতে পারবো n ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে যে আমার r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n সংখ্যক জায়গা থেকে, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক নিয়ে বিন্যাস। n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক নিয়ে যে বিন্যাস, তার ফলাফলটা আসবে হচ্ছে আমার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r ফ্যাক্টোরিয়াল। আমরা এখান থেকে এটাকে ছোট করে বুঝে নিয়ে আমরা পরবর্তীতে আরেকটাকেও আমরা একটু দেখিয়ে দিলাম। তাহলে আমরা np/r এর যে সূত্রটা আছে সেই সূত্রটাকে আমরা একটু শিখে ফেললাম। সেটা হচ্ছে যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r ফ্যাক্টোরিয়াল। তাহলে এরকম করে করে আমরা এখন যে কোনো রেজাল্টই পেয়ে যেতে পারবো আর কি, যে এখান থেকে আমরা এগুলোকে হিসাব করে করে সবগুলোকে বের করে ফেলতে পারবো। তো এখানে তাহলে আমাদের এই বিন্যাসের অঙ্ক করার জন্য আমার এই সূত্রটা হইলে আমরা একটু অঙ্ক তাড়াতাড়ি করতে পারবো। সেই সাথে আমার যে ধারণাগুলো লাগবে, ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণাটা লাগবে। আমরা আরেকটা লিখেছিলাম যে গুণনের গুণন বিধি, সেই গুণন বিধিটা সম্পর্কেও আমাকে একটু জানা থাকতে হবে। জানা থাকলে আমরা বুঝতে পারবো যে আসলে কোথায় গুণ হবে। তো সেটাকে আমরা দেখিয়েছি যে কেন গুণ হবে, যখন একটার প্রত্যেকটার জন্য দ্বিতীয়টার সবগুলোকেই আমরা আবার পেয়ে যাই, তখন হচ্ছে আমার সম্পর্কগুলা গুণ হিসাবে আসতে থাকবে। এবার আমরা আসি যে এই যে ফ্যাক্টোরিয়ালের একটু আমরা ক্যালকুলেশন একটু দেখে নিই, যেন প্রয়োজনে পরবর্তীতে আমরা একটু কাজ করতে পারি। সেখানে আমরা একটু দেখি যে এরকম যে আমাকে যদি বলা হতো যে 10টা জিনিস থেকে 4টা জিনিস নিয়ে কত রকমের বিন্যাস করা যায়, তাহলে আমরা সূত্র যদি প্রয়োগ করতাম তাহলে আমরা লিখতে পারতাম হচ্ছে 10p4। তাহলে 10টা থেকে 4টা নিয়ে যে বিন্যাস, তাহলে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10-4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই সূত্র দিয়ে আমরা প্রয়োগ করলাম। এখন এই 10 এবং 6 যদিও দুইটা সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য, তারপরেও কিন্তু আমার এইটা কাটাকাটি করা যাবে না। আমাকে এখানে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়ালের সংখ্যা তখনই কাটাকাটি করা যায় যখন উপরে এবং নিচে দুইটা সমান সংখ্যার উপরে ফ্যাক্টোরিয়াল থাকবে। যেমন এখানে আমরা লিখতে পারবো যে এই যে 10 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা
10 থেকে 1 পর্যন্ত সমস্ত সংখ্যার গুণফল হিসাবে লিখতাম যে 10, 9, 8, 7। তারপরে আমরা 6 থেকে ডট ডট দিয়ে দিয়ে এরকম 1 পর্যন্ত লিখতে পারি, কিন্তু সেটা যদি না লিখে আমরা যদি আবার নিচে 6 ফ্যাক্টরিয়াল যদি 6 থেকে 1 পর্যন্ত লিখি তাহলে আমাদের একটু সময় বেশি লেগে যাবে। তাহলে আমরা এই 10 ফ্যাক্টরিয়ালকে 10, 9, 8, 7 লেখার পরে আমরা হচ্ছে 6 থেকে 1 পর্যন্ত তাকে আমরা 6 ফ্যাক্টরিয়াল হিসাবে লিখতে পারি। তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে নিচে 6 ফ্যাক্টরিয়াল থাকবে, তারপরে আমরা হচ্ছে যে এখানে এই 6 ফ্যাক্টরিয়াল কাটাকাটি করতে পারবো। অর্থাৎ ফ্যাক্টরিয়ালের সংখ্যা তখনই কাটাকাটি করতে পারবো যখন আমাদের হচ্ছে যে উপরে এবং নিচে ফ্যাক্টরিয়াল সমান সংখ্যার উপরে ফ্যাক্টরিয়াল হবে, তখন আমরা এই ফ্যাক্টরিয়ালের সংখ্যাটাকে কাটতে পারবো। এর আগ পর্যন্ত আমরা কখনোই ফ্যাক্টরিয়ালের সংখ্যাকে কাটতে পারবো না। এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে যেন ভুলেও যেন আমরা এখানে 2 দিয়ে 3 এবং 10 কে না কেটে 3 এবং 5 যেন লিখে না ফেলে। তাহলে আমরা এখন এইগুলো গুণ করে নিশ্চয়ই আমরা সেই গুণফল কত সেটা আমরা বের করতে পারবো। সেটা তোমরা অবশ্যই পরবর্তীতে বের করে নিবা। 10, 9, 8 এবং 7। তো এখন এটা হচ্ছে আসলে 10p4 এর মান। তাহলে আমরা যদি ওরকম করে চিন্তা করতাম যে 5p3 আসলে 5 × 4 × 3, যেহেতু নিচে 3টা উৎপাদক আছে তাহলে 3টা আছে তাহলে 3টা উৎপাদক আসবে। তাহলে এখানেও 10p4 মানে আমার ক্রমাগত 4টা উৎপাদক আসবে। আমরা এই সমস্ত ক্যালকুলেশনকে অ্যাভয়েড করেও আমরা 10p4 সমান একবারেই লিখতে পারবো 10, 9, 8, 7, যেটা আমার এমসিকিউ পরীক্ষার সময় একটু দ্রুত কাজ করার জন্য আমাকে সহায়তা করবে। যে কি মনে রাখতে হবে যে আর এর মান যত আমার বিন্যাসের মধ্যে ঠিক n থেকে ততটা সিরিয়ালে উৎপাদক চলে আসবে। যদি থাকতো আমার 11p4 তাহলে আসতো 11, 10, 9, 8। তাহলে আশা করি আমরা একটু এই সূত্রটা কিভাবে ব্যবহার করতে হবে বা কাজটা কিভাবে করতে হবে সেটা আমরা একটু বুঝতে পেরেছি এবং সেইভাবে হয়তো আমরা একটু কাজ করতে পারবো আর কি। তাহলে আমরা যে ধারণাগুলো পেলাম তার উপরে ভিত্তি করে আমরা একটু দু একটা অঙ্ক একটু আগানোর চেষ্টা করব। সেখানে আমাদের এই ফ্যাক্টোরিয়ালের ধারাবাহিকতায় আমাদেরকে আস্তে আস্তে একটু জানতে হবে যে 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 2 × 1, তারপরে 1 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1, তারপর হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল তার মান 1। এই যে 0 ফ্যাক্টোরিয়াল তার মান 1 এবং ঋণাত্মক সংখ্যার উপরে যদি আমরা ফ্যাক্টোরিয়াল নেই তার মান চলে আসে হচ্ছে আমার অসংজ্ঞায়িত। এখন সেটাকেও আমরা একটু দেখাতে পারি বা 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1 সেটাকেও আমরা একটু দেখিয়ে দিতে পারি। যেমন আমরা যেটা জানি যে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ইনটু n - 1 ইনটু n - 2 এরকম করে করে লাস্টে 3, 2, 1। তাহলে এখান থেকে আমরা যদি এই nটাকে রেখে দিই বাকিটুকুকে আমরা লিখতে পারবো হচ্ছে n - 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হচ্ছে n ইনটু n - 1 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি এই সমীকরণে এটাকে যদি আমরা একটা সমীকরণ নাম্বার বলে দিলাম, এই সমীকরণে যদি আমরা n এর মান 1 বসাই তাহলে কি হয়? তাহলে এখানে যদি আমরা n এর মান 1 বসাই তাহলে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 1 ইনটু 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে এই 1 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, তাহলে 1 ইকুয়ালস টু 0 ফ্যাক্টোরিয়াল, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হচ্ছে আমার 1। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1।
তাহলে এই 0 ফ্যাক্টরিয়াল সমান 1 হলে ঋণাত্মক সংখ্যার উপরে যে ফ্যাক্টরিয়াল সেটা কেন অসংজ্ঞায়িত হয় সেটা আমরা একটু দেখে নিই, যে ঋণাত্মক সংখ্যার উপরে কেন আমরা ফ্যাক্টরিয়াল চিহ্নগুলা ব্যবহার করতে পারি না সেটা আমরা একটু দেখি। যে আসলে যদি আমরা এই সমীকরণে যদি আমরা কি করেছি যে এখানে n = 1 বসিয়ে পাই, যদি আমরা n = 1 না বসিয়ে যদি n = আমরা 0 বসাতাম এই সমীকরণে, তাহলে কি হয় যে 0 ফ্যাক্টরিয়াল = 0 into 0 minus 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এই 0 ফ্যাক্টরিয়াল এর মান হচ্ছে 1 = 0 into minus এর 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এই -1 ফ্যাক্টরিয়াল যদি আমরা আলাদা রাখি তাহলে আমরা পাবো হচ্ছে যে -1 ফ্যাক্টরিয়াল = 1/0। তাহলে 0 দ্বারা আমরা যে ভাগ প্রক্রিয়া থেকে আমরা যেটা জানি যে 0 দ্বারা যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে সেই ভাগফলটা কি হয়ে যাবে, সেই ভাগফলটা হয়ে যাবে অসংজ্ঞায়িত, অর্থাৎ 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করা যাবে না। তাহলে এটা যখন অসংজ্ঞায়িত হয়ে যাবে তো সেই হিসাবে -1 ফ্যাক্টরিয়াল সমান 1/0 মানে অসংজ্ঞায়িত, ঠিক অনুরূপভাবে -1 -2 সবকিছুর মানগুলাই হয়ে যাবে আমার কি অসংজ্ঞায়িত হয়ে যাবে, যার কারণে ঋণাত্মক সংখ্যার উপরে কখনো ফ্যাক্টরিয়াল চিহ্নকে ব্যবহার করা হয় না। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে 0 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, তারপর 1 ফ্যাক্টরিয়ালের মান 1, এবং ঋণাত্মক সংখ্যার উপরে যে কোনো ফ্যাক্টরিয়াল হয় সেগুলো আগে আসলে অসংজ্ঞায়িত, যার কারণে এই সংখ্যাগুলোকে নিয়ে আমরা কখনো চিন্তাই করব না যে ঋণাত্মক সংখ্যার উপরে কিভাবে আমরা ফ্যাক্টরিয়ালকে ব্যবহার করতে পারি। যেহেতু এটা অসংজ্ঞায়িত, এটা নিয়ে আমার আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আশা করি কেন ঋণাত্মক সংখ্যার উপরে ফ্যাক্টরিয়াল চিহ্ন ব্যবহার করা হয় না সেটা সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়েছো, এবং সেটাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, এবং কিভাবে 0 ফ্যাক্টরিয়ালের মান 1 হয়েছে সেটাকেও আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এখন আমরা একটু বইয়ের অঙ্কের দিকে একটু যাওয়ার চেষ্টা করব, বা তাহলে আমরা যেই সংখ্যাটা নিয়ে বা যে অক্ষরগুলো নিয়ে কাজ করেছিলাম সেইখানে a b c তিনটা অক্ষরই ছিল ভিন্ন ভিন্ন। এই যে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করেছি NPR, এখানে অবশ্যই n সংখ্যক জিনিসের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন, এবং n greater than or equal r। কিন্তু আমরা যদি অক্ষরগুলো ABC না হয়, যদি এরকম হইতো AAC, তাহলে আমরা আসলে তার বিন্যাসটা কিরকম হইতো সেটাকেও আমরা হয়তো একটু দেখতে পারি যে তাহলে সেটা কি হয়। এখান থেকে আমরা দেখেছিলাম যে আসলে n সংখ্যকের হচ্ছে যে এখান থেকে আমরা দেখেছিলাম তাকে 6 ভাবে বিন্যাস করা যায়। তাহলে এখন যদি হয় সেটা AAC, তাহলে তার বিন্যাসটা আসলে কত হবে? এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা আসলে একই রকম, অর্থাৎ প্রতি দুইটা থেকে আমরা একটা করে নিচ্ছি, যে A আর B, B এর পরিবর্তে এখন A চলে আসছে। তো যদি আমরা এটার বিন্যাসটা একটু আবার দেখি, এটা হচ্ছে যে ABC, তাহলে হচ্ছে ACB, তারপরে ছিল হচ্ছে B, তারপরে ACB, CA, CAB, তারপরে হচ্ছে যে CBA। এখন যদি এটার ক্ষেত্রে আমরা যদি দেখতে পাচ্ছি, সেখানে কি দেখতে পাচ্ছি যে এখানে আসলে যেখানে যেখানে B ছিল সেখানে সেখানে এখন A আছে। তাহলে যদি আমরা B এর পরিবর্তে এগুলো বসিয়ে দিই
তাহলে এ এ সি এ সি এ, এখানে যদি আমরা বি এর পরিবর্তে এ বসিয়ে দিই এ এ সি, এখানে যদি আমরা বসিয়ে দিই এ সি এ, এখানে যদি আমরা বসিয়ে দিই হচ্ছে যে সি এ এ, এখানে যদি বসিয়ে দিই হচ্ছে সি এ এ, তাহলে আমরা যা দেখতে পাচ্ছি যে এইটা সাথে এটা মিলে যাচ্ছে, এটার সাথে এটা মিলে যাচ্ছে এবং এটার সাথে এটা মিলে যাচ্ছে, সি হবে। তাহলে এই যে অর্থাৎ এখানে যেরকম বিন্যাস সংখ্যা ছিল আমার হচ্ছে যে 6টা, এখানে কিন্তু আমার যে সেখানে 6টা প্রত্যেকই ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু এখানে কিন্তু 6টা আসলে ভিন্ন ভিন্ন না। এখানে দেখা যাচ্ছে এটার সাথে এটা মিলে যাচ্ছে, তার মানে এই দুইটা থেকে যে কোনো একটা আসবে, আবার এখান থেকে কি আসবে, এই দুইটা থেকে একটা আসবে, তাহলে এখান থেকে আমার এই দুইটা থেকে একটা আসবে। তাহলে যদি আমার এই একই রকম থাকে তাহলে বিন্যাস সংখ্যাটা আমার কমে যাচ্ছে মানে আমাকে আসলে কিছু সংখ্যা দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে সেই ভাগটাকে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি বা কত দিয়ে ভাগ হবে এটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমার কাজটা হয়ে যাচ্ছে আর কি। যে এখান থেকে তো আমার এখানে যদি সবগুলা ভিন্ন ভিন্ন হইতো তাহলে আমার সংখ্যা ছিল কত 6 ফ্যাক্টোরিয়াল, সবগুলা যদি ভিন্ন ভিন্ন হইতো তাহলে আমার সংখ্যা মানে 6টা পেয়েছি, যার মান হচ্ছে আমার ছিল হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6। আর যখন আমার এইখানে যখন দুইটা একই রকম হয়ে গেছে তখন আমি মান আসলে ভিন্ন ভিন্ন পেয়েছি হচ্ছে যে আসলে 3, অর্থাৎ তাকে আমি 3 ভাবে বিন্যাস করতে পারি। তাহলে এখন যদি আমার যে কিভাবে আসতেছে, তাহলে যদি তিনটাই যদি ভিন্ন ভিন্ন হইতো তাহলে আসতে হচ্ছে 6। এখন আসলে 3 6 না হয়ে কেন 3 হইল, এটা 2 দিয়ে ভাগ হয়ে গেছে। কেন 2 দিয়ে ভাগ হয়েছে, আসলে এখানে আমরা প্রতি দুইটা থেকে একটা করে নিয়েছি, যার কারণে এই যে এখানে দুইটা থেকে একটা করে নিয়েছি, আর এখানে হচ্ছে যে দুইটা একই জিনিস আছে, যার কারণে এটাকে আমার এই 3 ফ্যাক্টোরিয়ালকে আমার 2 দিয়ে 2 মানে 2 ইনটু 1 মানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে গেছে। তো আমি এখানে প্রতি 2 জোড়া থেকে 1 জোড়া করে নিয়েছি, এজন্য আমার 2 দিয়ে ভাগ হয়ে গেছে, যার কারণে সংখ্যাটা আসছে কত 3। তাহলে এই যে সূত্রটা, যে এই সূত্রটা কেবল তখনই প্রযোজ্য যখন n সংখ্যক জিনিসের প্রত্যেকই ভিন্ন ভিন্ন এবং n গ্রেটার দ্যান অর ইকুয়াল r। কিন্তু যদি সূত্রটা হয় আমার কিছু সংখ্যক জিনিস এক জাতীয় থাকে তাহলে সূত্রটা হবে এরকম যে যদি এক জাতীয় না থাকতো তাহলে সবগুলো ভিন্ন ভিন্ন হইলে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল হবে। সবগুলো যদি ভিন্ন ভিন্ন হতো তাহলে হয়তো n ফ্যাক্টোরিয়াল, কিন্তু কিছু সংখ্যক যেহেতু এক জাতীয় আছে তাহলে সেই কিছু সংখ্যক যেগুলো এক জাতীয় থাকবে সেগুলো দিয়ে আমাকে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। যদি আমার এখানে হচ্ছে যে দুইটা a আছে যেন আমরা 2 লিখতে চাচ্ছি, আসলে যদি আমরা তাকে বলে থাকি p সংখ্যক জিনিস এক জাতীয় তাহলে p ফ্যাক্টোরিয়াল। যদি আমার এই দুইটা a না হয় যদি সংখ্যা আমার আরো বেশি হইতো, সেখানে যদি আরো q সংখ্যক জিনিস এক জাতীয় থাকতো তাহলে আমার আসতে হতো যে q সংখ্যক জিনিস মানে p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল। তাহলে এক জাতীয় থাকলে আমার সূত্রটা কি হবে, যে প্রথমে যেই কটা আছে সেই কটা হবে n ফ্যাক্টোরিয়াল, আর তারপরে আমার যেটা হচ্ছে যে যতটুকু এক জাতীয় থাকবে সেগুলো দিয়ে দিয়ে আমাকে আসলে একটু ভাগ করে দিতে হবে, তাহলে আমরা টোটাল সংখ্যাটা পেয়ে যাব। যেমন এখানে 3 ফ্যাক্টোরিয়াল ছিল, এটা 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে যে এটার মান আসবে হচ্ছে যে কত মানে 6 বাই, তার মান আসবে হচ্ছে যে 6/2 ইকুয়ালস টু 3। তাহলে এখন যদি আমরা যে কোনো একটা শব্দ নেই, যে শব্দ নিয়ে যদি আমরা একটু দেখি, যে আমরা একটা শব্দ নিলাম যে ইকুয়েশন, শব্দ নিলাম হচ্ছে আমরা একটা ইকুয়েশন। এই যে ইকুয়েশন শব্দটি সবগুলো অক্ষরকে একত্রে ব্যবহার করে তাকে কত রকমের আমার বিন্যাস করা যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইকুয়েশন শব্দটি সবগুলো অক্ষর এখানে ই কিউ ইউ এ টি আই ও এন সবগুলোই ছিল ভিন্ন ভিন্ন,
অর্থাৎ এখানে কোনো এক জাতীয় সংখ্যা নেই। তাহলে এই যে n সংখ্যক জিনিসের প্রত্যেকই ভিন্ন ভিন্ন, এই সূত্র দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ইকুয়েশন শব্দটিকে মোট কত রকমের বিন্যাস করা যাবে। তাহলে আমাকে দেখতে হবে এখানে মোট কয়টা অক্ষর আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে মোট 8টা অক্ষর আছে। তাহলে হচ্ছে যে 8, আমি সবগুলোকে নিয়ে বিন্যাস করব। তাহলে 8p, 8 হবে আমার অ্যানসার। তাহলে 8p, 8 এর যে মান সেই সূত্র থেকে যদি আমরা দেখি তাহলে 8p, 8 মানে আসবে হচ্ছে যে 8 ফ্যাক্টোরিয়াল, 8 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল মান আমরা জানি 40320, আর 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1। তার মানে আমার অ্যানসার হবে 40320। তাহলে আমরা নিশ্চয়ই এই ক্যালকুলেশনটা একটু সবাই বুঝতে পেরেছি যে কেন এটা হচ্ছে যে আমার ভিন্ন ভিন্ন হইলে আমার সূত্রটা আসলে কি হয়। সেটা যদি আমরা একটু দেখতে থাকি তাহলে আমরা সেটা বুঝতে পারছি যে যেহেতু ভিন্ন ভিন্ন হয়েছে তাহলে আমার সূত্রটা চলে গেছে NP R এর মধ্যে। যদি আমরা আরেকটা শব্দ নেই, যে যদি আমরা শব্দ নিলাম হচ্ছে ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দুইটি সি আছে আর দুইটি আই আছে, অর্থাৎ এখানে পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক আরেক জাতীয় আছে। তাহলে আমরা সেখান থেকে যদি দেখি যে এখানে মোট কয়টা অক্ষর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে। তাহলে যতগুলো থাকবে ততটা ফ্যাক্টোরিয়াল হবে 8 ফ্যাক্টোরিয়াল, আর যেগুলো এক জাতীয় আছে সেগুলো দিয়ে ভাগ হবে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এক জাতীয় অক্ষর যদি থাকে তাহলে সেটাকে নিয়ে কিভাবে হিসাব করতে হবে সেটা নিশ্চয়ই আমরা এখন বুঝতে পেরেছি। আর যদি এক জাতীয় অক্ষর না থাকে তাহলে সেটা কিভাবে হিসাব করতে হবে সেটা আমরা বুঝতে পেরেছি। আজকে আশা করি যে আমরা সবাই একটু বিন্যাস সম্পর্কে একটু আইডিয়া পেয়েছি, কিভাবে একটু চিন্তা করতে হবে, কেন অ্যাম্পিয়ারের সূত্রটা এরকম হইল সেটাকে আমরা দেখলাম, কেন হচ্ছে যে এক জাতীয় অক্ষর থাকলে ভাগ হয় সেটাকেও আমরা একটু দেখলাম। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো এবং সেভাবে বাড়িতে একটু করার চেষ্টা করবা, এবং পরবর্তী ক্লাস যেন আমরা আবার তোমাদেরকে একটু এই অবস্থায় মানে অনলাইনে না পেয়ে যেন আমরা আবার আমাদের সাথে তোমাদের সামনাসামনি বসে আমরা ক্লাস নিতে পারি সেই প্রত্যাশা করছি, এবং সেই প্রত্যাশা করে এবং সবাই সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাই।